This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. এ রাজ্যে পুলিশ আক্রান্ত হওয়ার ঘটনা। ফের আক্রান্ত পুলিশ, এবার ডাকাত ধরতে গিয়ে বীরভূমের রাজনগরে আক্রান্ত পুলিশ। ডাকাত ধরতে গেলে রাজনগরে পুলিশকে লক্ষ্য করে গুলি চালায় ডাকাতরা, এমনটাই অভিযোগ আসছে। বাইক আরোহী 6 দুষ্কৃতীকে ধাওয়া করে পুলিশ। পুলিশের হাতে 3 জন পাকড়াও হলেও বাকি 3 দুষ্কৃতী পালিয়ে যায়। পালানোর সময় তারা পুলিশকে লক্ষ্য করে গুলি চালাতে চালাতে পালায় বলে অভিযোগ। আমাদের প্রতিনিধি হিমাদ্রি সরাসরি রয়েছেন, আমাদের সঙ্গে কথা বলবো হিমাদ্রির সঙ্গে। হিমাদ্রি, তোমার কাছ থেকে জানতে চাইবো তো এই ঘটনা সম্পর্কে, রাজনগরের ঘটনা সম্পর্কে, এবং যে 3 জন পালিয়ে গিয়েছে তারা কি পুলিশকে গুলি চালাতে চালাতেই পালিয়ে গিয়েছে? পুলিশ কি বলছে? দেখো, একেবারে যে ঘটনা ঘটেছে গতকাল রাত্রে রাজনগরের মুরাদগঞ্জ এলাকা, সেখানে যখন পুলিশ পেট্রোলিং চালাচ্ছিল তখন একটি বাইককে তারা আটক করে এবং সেই বাইকটিকে আটক করতেই পুলিশকে লক্ষ্য করে ফায়ার করে, এমনটাই কিন্তু অভিযোগ। এরপর কিন্তু তারা 6 জন ছিল টোটাল, তারা 3 জন পালিয়ে যায় একটি মোটর বাইকে চেপে। অপর 3 জনকে পুলিশ ধরতে সক্ষম হয়। প্রশ্ন উঠছে যে বারবার পুলিশ এইভাবে আক্রান্ত হচ্ছে। এর আগে আমরা দেখেছিলাম সিউড়ি থানার আইসিকে কলার ধরতে এই সিউড়ি শহরে, এবার রাজনগর থানা, সেখানে দেখলাম পুলিশকে লক্ষ্য করে গুলি চালিয়ে দিল দুষ্কৃতীরা এবং 3 জন সেখান থেকে পালিয়ে গেল। এবং যারা এই 6 জন ছিল তারা প্রত্যেকেই কাকরতলা থানা এলাকার বলে জানা যাচ্ছে পুলিশ সূত্রে। এবং এই যে 3 জনকে আজ ইতিমধ্যেই সিউড়ি আদালতে তোলা হয়েছে এবং তাদেরকে রিমান্ডে নেওয়া হবে। আর বাকি যে 3 জন রয়েছে তাদের খোঁজ চালাচ্ছে এই মুহূর্তে রাজনগর থানার পুলিশ, যে তারা কোথায় লুকিয়ে গেল বা কি উদ্দেশ্যে এই বন্দুক তারা রেখেছিল, পুলিশকে লক্ষ্য করে হঠাৎ কেন গুলি চালালো, সব দিকে কিন্তু তদন্তে নেমেছে এই মুহূর্তে রাজনগর থানার পুলিশ। রাজনগরের খুব কাছেই তো ঝাড়খণ্ড সীমানা, কোথাও কি ঝাড়খণ্ড বা পার্শ্ববর্তী অন্য কোনো রাজ্যে তারা পালাতে পারে বলে পুলিশ আশঙ্কা করছে হিমাদ্রি? একেবারেই আমরা এর আগেও বেশ কিছু ঘটনায় দেখেছি যে এখানে দুষ্কৃতীরা দুষ্কর্ম করার পর তারা গা ঢাকা দিয়েছে ঝাড়খণ্ডে। এমন উদাহরণ কিন্তু বীরভূমে ভুরি রয়েছে। সে কারণে ঝাড়খণ্ডে যাতে পালিয়ে যেতে না পারে তার জন্য কিন্তু নাকা তল্লাশি ইতিমধ্যেই শুরু করা হয়েছে এবং রাত থেকেই যে ঝাড়খণ্ড বর্ডার, সেই বর্ডারগুলিতে নজর রাখছে পুলিশ, এমনটাই কিন্তু পুলিশ সূত্রের খবর। অনেক ধন্যবাদ হিমাদ্রি। আমাদের সঙ্গে রয়েছেন কলকাতা পুলিশের প্রাক্তন কর্তা অনিল জানা। আমি কথা বলবো অনিল বাবুর সঙ্গে। অনিল বাবু, আবারও আক্রান্ত পুলিশ। এই রাজ্যে এই মুহূর্তে পুলিশ সম্পর্কে ভয় ভীতিটা কি পুরো উধাও হয়ে গিয়েছে? ডাকাত ধরতে গেলেও এখন ডাকাত পুলিশকে লক্ষ্য করে গুলি চালাচ্ছে। না, এটা নতুন কিছু না, এটা পার্ট অফ দি জব। আমাদের সময় হয়েছে, কসবায় একজনকে ধরতে গেছিলাম, বাড়ির ছাদের দোতলা থেকে গুলি বোম চালিয়েছে, পরবর্তীকালে তারা মারা যায় এনকাউন্টারে। এগুলো পার্ট অফ দি জব, এগুলো হয়েছে। এবং এর আগেও তো ডাকাত ধরতে গিয়ে পুলিশের সঙ্গে এনকাউন্টার হচ্ছে, পুলিশ তো সাকসেসফুলি তাদের ধরেওছে, রিকভারি হয়েছে। এরা বাকি তো ধরা পড়েছে, বাকিগুলো জানা যাবে। এটা আগে হতে পারে, পার্ট অফ দি জব, এটার জন্য কোনো নেই। কিন্তু যত ঘন ঘন ঘটনাগুলো ঘটছে অনিল বাবু, কখনো কোচবিহারে, কখনো মালদাতে, কখনো বীরভূমে, বলতে পারেন আগে যখন না আমার সার্ভিস পিরিয়ডে 2-3টে ঘটনা ঘটেছে 35 বছরে। একটা আমার নেতৃত্বে রেডে হয়েছে, আর একটা অন্য জায়গায় হয়েছিল। আমাদের অন্য অফিসার ছিল অনিল কর, আমাদেরই ব্যাচে। সেও ব্যাংক ডাকাতি ধরতে গিয়ে সেও পরে মারা যায়। এগুলো হয়েছে, তবে সেগুলো কমই হতে। এখন যেমন কথায় কথায় হাত উঠে যাচ্ছে পুলিশের গায়ে, এটার জন্য টু সাম এক্সটেন্ট পুলিশও দায়ী। কেননা পুলিশেরও চিন্তা করার বিষয় আছে কতটা ভরত হবে কলিযুগের তার উপর। কেন আগে আমাদের সময় আমরা যেটা করতাম, বিরোধী দল, আজকে যারা শাসক দল, এরা যখন বিরোধীতে ছিলেন তখন শাসকের শাসন ক্ষমতার ধারে কাছে ছিলেন না। এরা যখন আসতেন আমরা শুনতাম, হয়তো 5টা বললে হয়তো 2টো রিকোয়েস্ট রাখা যেত, বাকিগুলো বলতাম এগুলো করা যাবে না, এটা আমাদের ক্ষমতায় নেই। কিন্তু এখন তো বিরোধী কারোর সঙ্গে কোনো কথাই বলা যাবে না, কথা বললেই তো মুশকিল। এই থানায় এই যে সিভিক ভলেন্টিয়ার পার্টির গোয়েন্দাগুলো দিয়েছে, এদেরকে আমার মনে হয় এদেরকে অনেক ওসিরাও সমঝে চলে। অনিল বাবু, একদমই তাই, একদমই তাই। আপনাকে পরে যে খবরটা শোনাবো এবং দেখাবো, এবং আপনার সঙ্গে সঙ্গে আমাদের দর্শকদেরও দেখাবো, সেটা দেখলে পরে কিন্তু সত্যিই মনে হতে পারে যে যদি সত্যিই পুলিশ সম্পর্কে ভয়ভীতি এত কমে গিয়ে থাকে, এমনকি দাগি দুষ্কৃতী বা সাধারণ চুরি ডাকাতি করতে আসে এমন দুষ্কৃতীদের ক্ষেত্রেও, তাহলে সিভিক ভলান্টিয়ার সম্পর্কে আবার পাল্টাই অভিযোগগুলো কি করে আসে? অনিলবাবু বলতেই সিভিকদের কথা এসেছিলেন। এবার সেই সিভিক ভলান্টিয়ারদের এবং পুলিশের যৌথ
যৌথ অপারেশন, আর সেই অপারেশনের নমুনাটা ঠিক কিরকম আসুন দেখি। পুলিশ নিজেই একটা বেআইনি গাড়ি চড়ে অভিযানে যাচ্ছে। মালদার মোথাবাড়িতে চাঞ্চল্য করে এই অভিযোগ এনেছেন স্থানীয়রা। পুলিশের ভূমিকায় প্রশ্ন তুলে তারা বিক্ষোভ দেখাতে শুরু করেন যে পুলিশ নিজে, এই যে দেখতে পাচ্ছেন নাম্বার প্লেটটা আপনাদের সামনে রয়েছে, DL12CA 3981, এই নাম্বার প্লেটের গাড়িটা চড়ে দেখতে পাচ্ছেন পুলিশ লেখা আছে। পুলিশ এবং সিভিক ভলান্টিয়াররা একসঙ্গে রাস্তায় বেআইনি গাড়ি ধরতে নেমেছিল এবং এমন কোনো গাড়ি যার লাইসেন্সের সমস্যা আছে অথবা যার কোনো ইন্স্যুরেন্স ফেল আছে এমন গাড়ি ধরতে নেমেছিল। স্থানীয় মানুষের অভিযোগ, যে গাড়িটা চড়ে পুলিশ এসছে, যে গাড়ি চড়ে পুলিশ ঘুরে বেড়াচ্ছে, যে পুলিশ বেআইনি গাড়ি ধরতে এসছে তারা তো নিজেরাই একটা বেআইনি গাড়িতে চড়ে ঘুরে বেড়াচ্ছে। যে গাড়িটা একটা সিজ করা গাড়ি, এই গাড়িটা পুলিশ চড়ছে কি করে? এবং তারপরেই পুলিশের সঙ্গে স্থানীয়দের বচসা শুরু হয়। সেই বচসার নমুনাটা রইল আপনাদের জন্য এই মুহূর্তে স্ক্রিনে। পুলিশ আমাকে মারছে, দেখেন ধাক্কা দিচ্ছে আমাকে। কেউ গায়ে হাত দেয়নি, কেউ গায়ে হাত দেয়নি। লাইভ হচ্ছে, লাইভ হচ্ছে, লাইভ হচ্ছে। আপনার গাড়ি কাগজ ঠিক নাই, আপনার গাড়ি কাগজ কই? আপনার গাড়ি কাগজ কই? আপনার গাড়ি কাগজ কই? তাহলে কেন? তাহলে কেন? পুলিশ আমাকে মারছে, দেখেন ধাক্কা দিচ্ছে আমাকে। আমাদের প্রতিনিধি সুব্রতোষ এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। সুব্রতোষ, ঠিক এর আগে যে খবরটা দেখাচ্ছিলাম তার উল্টো খবর। ডাকাত ধরতে যাচ্ছে, পুলিশ গুলি খাচ্ছে। পুলিশকে লক্ষ্য করে গুলি চালাতে চালাতে ডাকাত পালিয়ে যাচ্ছে। কখনো অন্য দেশে পালানোর চেষ্টা করছে, কোচবিহার আমরা দেখেছি। আজকে বীরভূমের রাজনগরে পুলিশকে লক্ষ্য করে গুলি চালাতে চালাতে ডাকাতরা সম্ভবত অন্য রাজ্যে পালিয়ে গিয়েছে। আর ঠিক তার পাশে যখন এই ছবিটা আসে, যখন পুলিশকে ভয় না পেয়ে মানুষ উল্টে পুলিশের বেআইনি চোখে আঙুল দিয়ে দেখাচ্ছেন যে বেআইনি গাড়িটা চড়ে আপনি এসছেন, তারপরে আপনি কি করে অন্য গাড়ির কাগজ বৈধ কিনা পরীক্ষা করতে পারেন। সুব্রতোষ, পুলিশের তরফ থেকে এখনো পর্যন্ত কোনো সরকারি জবাব? দেখো অনির্বাণ, পুলিশের তরফ থেকে ইতিমধ্যে ঘটনা তদন্ত শুরু করা হয়েছে এবং 3 জনকে গ্রেপ্তার করা হয়েছে। সেই 3 জনের বিরুদ্ধে তারা অভিযোগ করছেন যে তারা পুলিশের গায়ে হাত দিয়েছিল এবং তারা বেআইনিভাবে সেখানে বাইক জমায়েত করেছিল এবং বাইক চালাচ্ছিল ইত্যাদি অভিযোগ করা হয়েছে এবং যেটা ট্রাফিক রুল আর কি তারা ব্রেক করছিল মূলত, এবং সেটাই ধরতে যায় পুলিশ এবং পুলিশ আক্রান্ত হয়। পুলিশের তরফ থেকে এটা বলা হয়েছে। তবে পাশাপাশি যখন আমরা পুলিশকে জিজ্ঞাসাবাদ করি তখন ইতিমধ্যেই পুলিশ এই বিষয়ে জানায় যে পুরো ঘটনার তদন্ত করা হচ্ছে এবং যে মোবাইলে যে ভিডিও তোলা হয়েছে সেই ভিডিওও কিন্তু তারা খতিয়ে দেখছে। প্রশ্ন হচ্ছে এটাই যে সেখানে যদি কোনো ট্রাফিক রুল যদি ভেঙে থাকে কেউ, তাহলে পুলিশ তাদেরকে ধরবে, এটা খুব স্বাভাবিক কথা, বরঞ্চ ধরাই উচিত। কিন্তু যেটা ট্রেন্ড দেখা যাচ্ছে মালদার ক্ষেত্রে, শুধু কালিয়াচকের মোথাবাড়ির এই গীতামোড় নয়, হরিশ্চন্দ্রপুরের ক্ষেত্রেও আমরা দেখিয়েছি যে সেখানেও সিভিকরা কিভাবে তোলাবাজি করছিল। একেবারেই তাই, একেবারেই তাই সুব্রত স্যার। ঠিক সেখান থেকেই এই প্রশ্নগুলো শুধু সাধারণ মানুষ তুলছেন, স্থানীয়রা তুলছেন তাই নয়, এই প্রশ্ন তুলে পাল্টা বিজেপির তরফ থেকেও কিন্তু অভিযোগ করা হচ্ছে ওই একই রকম ভাবে সিভিকের দাপাদাপি, পুলিশের বেআইনি কাজ নিয়ে। মালদা জেলা বিজেপির সম্পাদক অমলান ভাদুরী কি বলেছেন শুনুন। যে পুলিশ যেগুলো গাড়ি সিজ করা গাড়ি বিভিন্ন কেসের, সেই গাড়ি নিয়ে তারা অন্য গাড়ি ধরতে যাচ্ছে যাদের কাগজ নেই, সেই নিয়ে মানুষের সঙ্গে হাতাহাতি হয়েছে। মানুষ যখন প্রশ্ন করেছে তখন মোবাইল কেড়ে নেওয়া হচ্ছে, এই ঘটনা ঘটেছে। অন্তত পক্ষে পুলিশের তো নিয়মটা মানা উচিত, কারণ তারাই আইনের রক্ষক। তারাই যদি আইন না মানেন তো সাধারণ পাবলিককে বলে কি লাভ? আইনের রক্ষক যদি নিয়ম না মানে তাহলে সাধারণ মানুষকে বলে কি লাভ? বেআইনি গাড়িতে চড়ে পুলিশ বেরিয়েছে, বৈধ কাগজপত্র ছাড়া চলছে এমন গাড়ি ধরতে, তাতেই এমন ঘটনা, এমন জনরোষ, যার পরিপ্রেক্ষিতে শেষমেশ স্থানীয়দেরই গ্রেফতার করেছে পুলিশ। যদিও বেআইনি গাড়ি চড়া পুলিশ কর্মীদের এখনো শাস্তি হয়েছে বলে কোনো খবর নেই। আমার সঙ্গে অনিল জানা, প্রাক্তন পুলিশ কর্তা, তিনি রয়েছেন কলকাতা পুলিশের, এবং আমার সঙ্গে রয়েছেন অভিনেতা অরিত্র দত্তপনিকা। একজন নাগরিক হিসেবে অরিত্র এমন ধরনের বিষয় মন্তব্য করে থাকেন বা তার মতামত জানিয়ে থাকেন। আমি অরিত্র আপনার কাছে জিজ্ঞাসা করব, সিভিক ভলান্টিয়ারদের দাপাদাপি এ রাজ্যে এখন একটি প্রতিষ্ঠিত ঘটনা। যে রাজ্যের মুখ্য সচিবকে আদালতের তরফ থেকে, কলকাতা হাইকোর্টের তরফ থেকে লিখিত নির্দেশ দেওয়া হয় আইন শৃঙ্খলা রক্ষার জন্য যেন সিভিক ভলান্টিয়ার না থাকে কোথাও, তাদের হাতে যেন কোথাও লাঠি পর্যন্ত না থাকে, ট্রাফিক বা ইত্যাদি যে কাজকর্ম তারা করে থাকেন সেটা ছাড়া, সে রাজ্যে বারবার সিভিকই যে জড়ায়,
তাতে কি মনে হয় রাজ্যের সচিব স্তর, মুখ্য সচিব স্তর পর্যন্ত সরকারি আধিকারিকরা আদৌ আদালতের নির্দেশে তোয়াক্কা করেন? দেখুন, শুধু মুখ্য সচিব নয়, আমাদের বিনীত গোয়েল প্রাক্তন যিনি পুলিশ কমিশনার ছিলেন, তিনি যখন ইন চেয়ার ছিলেন সেই সময় মাননীয় কলকাতা হাইকোর্টের পক্ষ থেকে কন্টেম্প্ট নোটিশ তাকে দেওয়া হয়েছিল, অর্থাৎ আদালত অবমাননা করে তিনি কিছু প্রসিডিউরাল কাজকর্ম করেছিলেন এক সময়। এখন ঘটনাটা হচ্ছে যে সিভিক পুলিশরা কেন এইটা করে, আরজিকর কাণ্ডের সময় সুপ্রিম কোর্ট একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন তুলেছিল যে এই সিভিক ভলান্টিয়ারদের হায়ারিংটা কি পলিটিক্যাল প্যাট্রনেজের ভিত্তিতে হয়। সেই উত্তরটা আজ পর্যন্ত স্টেট গভর্নমেন্ট মানুষের কাছে সঠিকভাবে উপস্থাপনা করতে পারেনি। দেখুন, সিভিকরা কেনই তোলাবাজি করে তার দুটো দিক আমি বলবো। প্রথমত, সিভিক পুলিশ যে হায়ারিংটা হচ্ছে সেই হায়ারিং এর মধ্যে কোনো স্ক্রুটিনি নেই। এরা পুরোটাই হয় হচ্ছে একদম রাজনৈতিক প্যাট্রনেজের ভিত্তিতে, বিভিন্ন পাড়ায় অমুক কাউন্সিলরের পরিচিত, তমুক এমএলএ এর সেটিং এর লোক, এই সমস্ত তালিকার ভিত্তিতে হায়ারিং হয়। এবং হায়ারিংটা যে হচ্ছে, আমি আমার এলাকার সিভিক ভলান্টিয়ারদের সাথে কথা বলে যেটা জানতে পেরেছিলাম যে এরা ধরুন মধ্যবিত্ত কিংবা নিম্ন মধ্যবিত্ত বাড়ির ছেলে মেয়ে, তাদের বাড়িতে যা সেভিংস ছিল, ধরুন 5 লক্ষ 7 লক্ষ টাকা সেভিংস ব্যাংকে যতটুকু ছিল, সেই পুরো টাকাটা এরা ঘুষ হিসাবে দিয়ে দিয়েছে নেতাকে, দিয়ে তারা চাকরিটা পেয়েছে। এবং চাকরিতে তারা যে পরিমাণ মায়না পাচ্ছে, সেই মায়নারও বিভিন্ন রকম ভাগ বাটোয়ারা করার পরে হাতে যে ইন হ্যান্ড ক্যাশটা যেটা পাচ্ছে সেটা মাসে 10,000 টাকা হচ্ছে না। এবং তাতে করে যেটা হচ্ছে, তারা তাদের নিজস্ব সেভিংস এর টাকাটা তো তারা ডুবিয়েইছে, উল্টো দিকে যে মাইনা ঢুকছে সেই মাইনাটা তো জীবনযাপন করা যাচ্ছে না, সেই কারণে তাদেরকে এক্সট্রা ইনকামের জন্য এগুলো করতে হয়। এবং অরিত্র আমার সঙ্গে থাকুন, আমি অনিল জানার কাছে যাব। অনিল বাবু, তার মানে এই যে পুলিশ ব্যবস্থাটা চলছে, একদিকে আদালতের নির্দেশে তোয়াক্কা না করে সিভিক ভলান্টিয়ারদের এমন কাজে বারবার নিযুক্ত করা বা তাদেরকে কাজে লাগানো, সোজা কথায়, আর অন্যদিকে সেই সিভিক ভলান্টিয়ারদের সঙ্গে নিয়েই পুলিশ যাবতীয় বেআইনি কাজ করছে, শুধু এই ভরসায় যে এই বেআইনিটা সিভিকের জন্য খুব প্রয়োজন রোজগারের জায়গা থেকে। তার মানে সত্যি কি রাজ্যে নাগরিক সুরক্ষার কোনো জায়গা থাকছে না? পুলিশ অন্তত নাগরিক সুরক্ষার কাজ করবেন, এটা প্রমাণিত হয়ে যাচ্ছে। ভ্রাতৃর প্রতি অরিত্রবাবু যেটা বললেন সেটা হচ্ছে, সে কথাটা অনেকাংশেই সত্যি, এটা তো ঘটনা। প্রথম কথা, রিক্রুটমেন্ট যেটা হয়, লোকের চাকরি যদি কষ্ট করে পেতে হয় পরীক্ষার মাধ্যমে, শারীরিক পরীক্ষায় বলুন, মৌখিক পরীক্ষা বলুন, লিখিত পরীক্ষা, একটা প্রসেসের মধ্যে দিয়ে আসলে তাদের চাকরির উপর দয়া মায়া থাকে বা ভয় থাকে, এবং সেই সঙ্গে তার মাইনেটা যদি ঠিক মতো হয়। এখন এখানে দাদা দিদি ধরে তার লোক অতএব ঢুকে যাবে, এর ফলে যা হচ্ছে তাই হচ্ছে। এবং দাদা দিদিদের যা দেখছে, যারা আগে ভাঙা সাইকেল চড়তো, 3 বার চেন পড়ে যেত, তারা এখন দামি 30 লাখ 40 লাখের গাড়ি চড়ছে, সেই দেখছে। আর তাদের মাইনে আগে কত ছিল, 2011-এ কত মাইনে ছিল, তাদের মাইনে কত হয়েছিল এমএলএ এমপিদের, আর এরা এখন সে 8,000 থেকে 9,000 অনেক কষ্টে হয়েছে। 9,000 টাকা একটা লোকের সংসার চলে। একেবারে তাই অনিলবাবু, এবং ঠিক সেই কথাটাই অরিত্রও বলছিলেন যে সংসার চালাতে এবং নিজের জীবনের যাবতীয় সঞ্চয় লাগিয়ে দেওয়ার পর সিভিকদেরও বোধহয় সামনে, সিভিক ভলান্টিয়ারও বোধহয় সামনে আর অন্য কোনো উপায় থাকে না, এমন বেআইনি কাজে তাদেরকে নিয়ে গেলে সর্বস্ব পণ করে ওই বেআইনিতেই ঝাঁপিয়ে পড়া ছাড়া। এবং সেই ঝাঁপিয়ে পড়াটা শাসক দলের বিধায়ক জনপ্রতিনিধিদেরকেও যে রীতিমতো চিন্তায় রাখে, তারাও যে রাজ্যের পুলিশের উপরে আদতে আস্থা রাখেন না, তার আরেকবার প্রমাণ এলো কামারহাটির বিধায়ক মদন মিত্রের কথা। কি বলছেন মদনবাবু? তিনি পুলিশে সম্পূর্ণ আস্থা হারিয়ে বলছেন রাত পাহারা তো আছেই, কিন্তু এবার বেআইনি কার্যকলাপ, মাদক, এলাকায় এলাকায় মদের ভাটি, মানে বেআইনি মদের ভাটি, এইসব ধরবার জন্য তিনি নাগরিকদেরকে নিয়ে অভিযান চালাবেন। সোজা কথা, যে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজেই পুলিশ মন্ত্রী এবং যাকে সর্বোচ্চ নেত্রী বলে মদন মিত্র মানেন এবং বারবার দাবি করেন যে তিনি একমাত্র মমতা বন্দ্যোপাধ্যায়ের ভক্ত বা অনুগত, সেহানা মদন মিত্র যদি পুলিশের উপর এমন আস্থার নমুনা দেখান, তাহলে কি সত্যি আসলে মদন মিত্র মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার সরকার পরিচালিত পুলিশের উপরে ব্যবস্থা রাখতে পারছেন, আস্থা রাখতে পারছেন? এই ব্যবস্থার উপরে আইন রক্ষার দায়িত্ব যখন নিজের হাতে তুলে নিতে চান মদন মিত্র, বেলঘড়িয়া গুলিকাণ্ডে কেন এখনও অধরা দুষ্কৃতীরা, তাই নিয়ে পুলিশকে নিশানা করলেন মদন মিত্র এবং আইন শৃঙ্খলার দায়িত্ব সরাসরি নিজেদের হাতে তুলে নেওয়ার বার্তা দিলেন কামারহাটির বিধায়ক। কার থেকে মোটর বাইক ভাড়া নিয়ে, কার মোটর বাইক নিয়ে ক্রাইম করে ফেলে দিয়ে চলে গেছে, সো পুলিশ নোজ এভরিথিং। দুঃখের বিষয় 48 ঘন্টা হয়ে গেল, এখনো অ্যারেস্ট হয়নি। তো পুলিশ যদি সব খবর জানার পরে, এখানে পরিষ্কার পুলিশের পক্ষে 48 ঘন্টা যথেষ্ট টাইম,
যে পুলিশ 24 ঘন্টার মধ্যে সঞ্জয় রায়কে ধরে দেয় শার্লক হোমসের চেয়েও তৎপরতায়, এখানে তো জানা কথা মমতা ব্যানার্জি লড়াই করছেন, কত লড়বেন? মমতা ব্যানার্জি কি রাস্তায় দাঁড়িয়ে রাইফেল ধরবেন? লোকজনদের বলে রাখবো, মানুষকে সজাগ করব, ছেলেপুলেরা তৈরি থাকবে, সজাগ থাকবে, আড্ডা ফালতু না মেরে এলাকায় ঘুরবে, ক্লাবগুলো খোলা থাকবে, প্রত্যেকটা ক্লাবের ছেলেরা থাকবে, কোনো রকম সন্দেহ হলেই অপরিচিত মুখ দেখে। এখানে তৃণমূল কংগ্রেসটাকে সব থেকে শক্তিশালী তৃণমূল কংগ্রেস করতে হবে। একদিকে জোড়াফুল প্রতীকে জোড়াফুলের টিকিটে জেতা বিধায়কদের যখন নিজের পুলিশের উপরে আর আস্থা নেই বা তারা আস্থা রাখতে পারছেন না, বলছেন মমতা একার কত করবেন, এবার আমাদের কি রাস্তায় নামতে হবে মানুষকে সঙ্গে নিয়ে। মদন মিত্রর মতো প্রবীণ বিধায়ক যখন বলছেন, ঠিক তখনই অন্য দলের বিধায়কদের যেন, জনপ্রতিনিধিদের যেন ক্রমশ আস্থা বাড়ছে। যারা অন্য দলের টিকিটে জিতে আগের বিধানসভা নির্বাচিত হয়েছিলেন, আরেকটা বিধানসভা নির্বাচন আসার আগেই তারা টপাটপ দল বদলাচ্ছেন। আরও কি বদলাবেন? আরও কি বদলানোর তালিকায় লাইনে রয়েছেন? তাপসী মণ্ডলের দল বদলানোর পরে প্রশ্নটা উঠছে, তার কারণ 21-এর উলটপুরাণ কি এভাবে হতে চলেছে 26-এ। আমরা জানি 21-এর বিধানসভা ভোটের আগে একটা স্রোত ছিল তৃণমূল থেকে দলে দলে বিজেপিতে চলে যাওয়ার। এক বছর আগে অর্থাৎ 26-এর বিধানসভা নির্বাচনের আগে এবার যেন উল্টো স্রোত, বিজেপি থেকে লোকে যাচ্ছেন তৃণমূলে। এমনকি খাস শুভেন্দু অধিকারীর খাস গড় পূর্ব মেদিনীপুরে, তার বাইরে নয়। তাপসী মণ্ডল বিজেপিতে যাওয়ার পরেই এই প্রশ্নটা উঠছে যে এবার শুভেন্দুর গড় ভেঙে তৃণমূল বিজেপি বিধায়ক তাপসী মণ্ডলকে যখন নিয়ে যাচ্ছে, তখন কি বিজেপি ছেড়ে তৃণমূলে আসার লাইনটা আসলে পিছনে আরও লম্বা লাইন লেগে রয়েছে? আরও বিধায়ক আসবেন, আরও জনপ্রতিনিধিরা আসবেন। বিশেষ করে তাপসীকে যোগদান করিয়ে তৃণমূলের সাধারণ সম্পাদক তন্ময় ঘোষ যে মন্তব্য করেছেন, তারপরে এই জল্পনাটা আরও বেড়েছে। কি বলেছেন তন্ময়বাবু, শুনে নেন। পূর্ব মেদিনীপুরে এই মুহূর্তে শুধুমাত্র ওনাকে দিয়ে শুরু হলো, বহু মানুষ আমাদের সঙ্গে যোগাযোগ রাখছেন। আমাদের দলের শীর্ষ নেতৃত্বের অনুমোদন সাপেক্ষে আপনারা আগামী দিনে দেখতে পাবেন পূর্ব মেদিনীপুরে বিজেপি দলটাই আর থাকবে না। শুধু তাই নয়, আগামী 1 মাসের মধ্যে আমরা ওখানে যারা স্থানীয় নেতৃত্ব আছেন আমাদের দলে, ব্লক সভাপতি, অঞ্চল সভাপতি এবং আমাদের জেলা সভাপতি, সবার সঙ্গে সমন্বয় রেখে আমাদের শীর্ষ নেতৃত্বের অনুমোদন সাপেক্ষে কয়েক হাজার বিজেপি কর্মী সমর্থক আমাদের দলে যোগদান করতে চলেছেন। ইতিমধ্যেই হলদিয়াতে কর্মী সভা করবার সিদ্ধান্ত ঘোষণা করে দিয়েছেন শুভেন্দু অধিকারী, যদিও বলছেন যে তাপসীর এই দলবদল বিজেপির গায়ে লাগবে না। সত্যি কি তাই? দেবাশিস ঘোষ রাজনৈতিক বিশ্লেষক আমার সঙ্গে রয়েছেন এবং অরিত্র রয়েছেনই আমার সঙ্গে, অভিনেতা এবং একজন নাগরিক হিসেবে যিনি বিভিন্ন বিষয়, সচেতন নাগরিক হিসেবে বিভিন্ন বিষয়ে মন্তব্য করেন বা নিজের মত জানান। দেবাশিসবাবু, আপনার কাছে আমার সংক্ষিপ্ত প্রশ্ন, আমি উত্তরে সংক্ষিপ্ত আকারেই চাইব কিছুটা, যে এই দলবদলের সত্যিই কি প্রভাবে রাজ্যে পড়বে, বা কি সত্যি একটা উল্টো স্রোত শুরু হলো এবার বিজেপি থেকে তৃণমূলে আসা স্রোত? হ্যাঁ, মানে অবশ্যই সেটা, মানে আপনি যদি দেখে থাকেন, একটা তো সামগ্রিক অবক্ষয় ঘটেছে এবং এই অবক্ষয়টা রাজনীতির প্রভাব, রাজনীতির মধ্যেও সেটা এসেছে। মানে এখন তো রাজনীতিটা আদর্শের জন্য কেউ করছে না, এখানে সবাই নিজের একটা ভেস্টেড ইন্টারেস্ট আছে, ইকোনমিক্যাল ইন্টারেস্ট আছে, সেই জায়গা থেকে দলবদল বলুন, রাজনীতিতে যোগদান বলুন, এগুলো ক্রমশ বেড়ে যাচ্ছে। আজকে আপনি যদি এরা আদর্শগত জায়গা থেকে এগুলো হতো, তাহলে আমাদের অন্যরকম, আজকে রাজ্যটাই অন্যরকম হতো। কিন্তু আসলে মূল জায়গা যেটা, যে রাজনীতিটা করতে হবে, ক্ষমতা দখল করতে হবে, এবং ক্ষমতা দখল করলে আমার মানে অর্থনীতির জায়গাটা আমার কাছে ক্লিয়ার হয়ে যাবে, আমার কাছে পরিষ্কার পয়সা আসবে। মানে এটাই মূল। মানে আজকের দিনে দাঁড়িয়ে রাজনীতি এটা প্রফেশন হয়ে দাঁড়িয়েছে, এটা কিন্তু আর মানুষের জন্য কাজ করা এইরকম জায়গায় নেই। এবং তারপরে আপনি আজকে যে বেশ, আমি অরিত্র বাবুর কাছে যাবো। অরিত্র, আপনার কাছে আমার প্রশ্ন, যখন একজন বিধায়ক, তাপসী মণ্ডলের মতো একজন বিধায়ক 16তে সিপিএম, 21-এ বিজেপির টিকিটে নির্বাচিত হওয়ার পর 26-এর বিধানসভা নির্বাচন আসার ঠিক 1 বছর আগে এবার তৃণমূলের টিকিটে নির্বাচিত হওয়ার জন্য, যদিও তিনি টিকিট পাবেন কিনা আমি জানি না, আমরা কেউই জানি না, কিন্তু সেই লক্ষ্যেই তো ঝাঁপিয়েছেন। তাতে এটা স্পষ্ট হয়ে যায় তাপসী মণ্ডলের অন্তত কোনো প্রতীকের প্রতি কোনো আস্থা নেই। কিন্তু এ রাজ্যের মানুষ তাহলে কার প্রতি আস্থা রাখবেন? প্রতীকের হিসেবেই তো তারা ভোট দিয়ে থাকেন। দেখুন, প্রথম কথা হচ্ছে যে এই মুহূর্তে যারা দল বদল করছেন, এবং এখনো আমার কাছে লেটেস্ট যে ইনফরমেশন আছে, আরো 7-8 জন এমএলএ বিজেপি থেকে তৃণমূলে আসতে পারেন বা আসার জন্য পা বাড়িয়ে আছেন, বিভিন্ন রকম সমীকরণ চলছে, এগুলো খবর পাচ্ছি। এখন ঘটনা হচ্ছে যে তৃণমূল থেকে কে বিজেপিতে গেল, বিজেপি থেকে তৃণমূলে এলো, এতে কিন্তু আলটিমেটলি সাধারণ মানুষ বা প্রশাসনের কোনো লাভ হবে না। রাদার এই পশ্চিমবঙ্গে যে প্রশাসনিক অবস্থাটা রয়েছে, তার সাথে আমি কোল্ড ওয়ারের একটা মিল পাচ্ছি। কেন বলছি? তার কারণ আমেরিকা এবং রাশিয়ার মধ্যে যখন কোল্ড ওয়ার শুরু হয়েছিল, সেই সময় যে স্পাই এজেন্সি গুলো কাজ করতো, ধরুন কেজিবি, ডিএসটি
এদের মধ্যে যখন ডবল এজেন্ট শুরু হয়েছিল, সেই ডবল এজেন্টের সাথে এখন একটা মিল আছে। যেরকম ধরুন ভার্তভ বলে একজন ছিলেন, ভ্লাদিমির ভার্তভ, যিনি কেজিপির হয়ে কাজ করতেন, কিন্তু সেই ভ্লাদিমির ভার্তভ আবার সিআইএ কে রাশিয়ার সমস্ত তথ্যগুলো পাচার করে দিতেন। প্রশাসনের মধ্যে কিন্তু এরকম অজস্র ভ্লাদিমির ভার্তভ আছেন, তার কারণ এই মুহূর্তে পুলিশ নিশ্চিতভাবে অরিত্র, যখন শুভেন্দু অধিকারী মন্তব্য করেন মুখ্যমন্ত্রীর গাড়িতে কি কথা হয় সেটা আমার কাছে এসে পৌঁছয়, আবার সেই শুভেন্দু অধিকারীর গড় থেকে একজন বিধায়ককে ভাঙিয়ে নিয়ে এসে তৃণমূল কংগ্রেস ঘোষণা করে, লাইন আরো লম্বা আছে, তখন সার্বিক অনাস্থা তৈরি হয় বই। কাকে ভোট দিচ্ছেন, কোন প্রতীকে দিচ্ছেন, যাকে দিচ্ছেন তিনি ওই প্রতীকটায় নিজে আদৌ বিশ্বাস করেন তো? অর্জুন সিং এই যাবতীয় গোলযোগের মাঝখানে, দলবদলের সংশয়ের মাঝখানে, বিশেষ করে পদ্ম শিবিরে তৈরি হওয়া সংশয়ের মাঝখানে কি জবাব দিচ্ছেন শুনে নেব। আমার মনে হচ্ছে এবার যে পদ্ধতি শুভেন্দু অধিকারী মহাশয় করছেন বা দল যেটা চিন্তা ভাবনা করছে, সরাসরি কেউ এসে ভাববে কি জায়গা পেয়ে যাবে, এই জায়গাতে বিজেপি আর নয়। আর দেখুন, দলে অন্য দল থেকে অন্য দলের লোক আসতেই পারে, কিন্তু সে এসেই ওকে টিকিট দিয়ে দেবে দল, ও নমিনেশন পেয়ে যাবে, এরকম আমার মনে হচ্ছে সম্ভাবনা কম আছে। এখন যে তথ্যর উপরে এগোচ্ছে, তাই জন্যে তো আজকে অতদিন হয়ে গেল এখানে যে সাংগঠনিক সভাপতি ঘোষণাও হচ্ছে না, তো দল নিশ্চয়ই কিছু চিন্তা ভাবনা করছে। এই ছিল আজকের ফুল অ্যান্ড ফাইনাল লিস্ট। সারাদিনে আপনি যাই দেখুন, এই খবরগুলোই সামান্য এদিক ওদিক আপডেট, এক্সক্লুসিভ ব্রেকিং হয়ে আবারও আপনার কাছে ফিরে ফিরে আসবে। এখন থেকে বলেছি রোজ দুবার আপনাদের সঙ্গে আমার দেখা হবে। দুপুর 2টোয় ফুল অ্যান্ড ফাইনাল শেষ করব। আজ 7টায় যখন দেখা হবে তখন আপনাদের সঙ্গে কি নিয়ে কথা বলবো জানিয়ে।